চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH বিষয়টি মোটমাট দুটি পক্ষের মধ্যে এসে দাঁড়িয়েছে। জানেন তো, দুটি পক্ষ। একটি পক্ষ যারা রাষ্ট্রবাদের কথা বলে, একটি পক্ষ যারা হিন্দু ঐক্যের কথা বলে, একটি পক্ষ যারা সবকা সাথ সবকা বিকাশ, প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যগুলোর কথা বলে, একটি পক্ষ যারা সবাইকে নিয়ে চলার কথা বলে কিন্তু তোষণ করার কথা বলে না, আর আরেকটি পক্ষ, সেই পক্ষ তোষণের কথা বলে, সংখ্যালঘু তোষণ করে তাদের প্রকৃত উন্নয়ন না করে শুধুমাত্র তোষণের বলে ভোট জেতার প্ল্যান করে, পরিকল্পনা করে। হ্যাঁ, ঠিক ধরেছেন। একদিকে যে অভিযোগ বারবার ওঠে, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করে সংখ্যালঘুদের আসলে উন্নয়ন না করে ভোট জিতে ক্ষমতায় টিকে থাকতে চান। একদিকে সেই পক্ষ, অভিযোগ তাই ওঠে। আরেকদিকে সেই পক্ষ, যে পক্ষে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে রাষ্ট্রবাদীরা যারা হিন্দু ঐক্যের কথা বলে। 100 বছরে পা দিয়ে RSS বিশেষ পরিকল্পনা করেছে, প্ল্যান করেছে গোটা রাজ্যে, গোটা দেশে তো বটেই, বিশেষ করে এই রাজ্যে 26-এর ভোটের আগে প্রচুর সভা সমিতি হচ্ছে। হিন্দু ঐক্যের ডাক দিয়েছে RSS যদিও কোনো রাজনৈতিক সংগঠন নয়, কিন্তু এই সময় দাঁড়িয়ে, ক্রুশিয়াল একটা সময় দাঁড়িয়ে হিন্দু ঐক্য জাগিয়ে তুলে বাংলার মাটিতে 26-এর আগে খেলা ঘোরাবে RSS। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণ ভার্সেস RSS এর রাষ্ট্রবাদ এবং হিন্দু ঐক্য। জিতবে কে? প্রথমে বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। প্রজ্ঞা প্রতিষ্ঠিতা বর্তন্তে রসদেহিনঃ। 1925 সালে পথ চলা শুরু করেছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। 100 বছরে পা দিল RSS, আর 100 বছর পূর্তিতে দেশ জুড়ে সংঘের বিভিন্ন কর্মসূচি। বাংলায় বাম আমল থেকে শুরু হয়েছিল তোষণের রাজনীতি। সেই তোষণ এখন আরও তীব্র আকার ধারণ করেছে তৃণমূল জমানায়। বিজেপির অভিযোগ, বিশেষ সম্প্রদায়ের সদস্য হলেই মেলে যা খুশি তাই করার ফ্রি লাইসেন্স, আর পদদলিত হতে থাকে সনাতনীরা। এবার সময় এসেছে সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার, আর বাংলার হিন্দুদের ঐক্যবদ্ধ করতে এগিয়ে এসেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। हिंदू समाज को अपना जीवन चलाने के लिए हिंदू एकता की आवश्यकता है, उसमें से शक्ति उत्पन्न होगी, ये बताने के लिए और कोई तर्क देने की आवश्यकता नहीं। 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে থেকে 2025 সালের শামশেরগঞ্জের হিংসা, আক্রান্ত হয়েছে সনাতনীরা, আর অস্মিতা নিয়ে পথে নামা মমতা বন্দ্যোপাধ্যায় যেন হিন্দুদের কান্না দেখতেই পান না। বেতবোনা শামশেরগঞ্জের আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াতে মমতার লেগেছিল প্রায় 1 মাস। সংগঠন যারা রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, দেশপ্রেমকে জাগ্রত করার ক্ষেত্রে যে ভূমিকা গ্রহণ করেছেন, বিকল্প হয় না। টুকরে টুকরে গ্যাং আছে, তাদের বুকে ব্যথা নিশ্চয়ই। সংঘে যোগ বাংলার মানুষের, পায়ে মাটি আলগা হচ্ছে মমতার। হিন্দুদের কষ্ট দেখতে পান না, কিন্তু উর্দুর পাঠ দিতে খুব ভালো পারেন তৃণমূলের নেতারা। শাসকের তোষণের তাসে এখন সনাতনীদের প্রাণ ওষ্ঠাগত। 26-এর সংঘের হাত ধরেই ফিরবে বাংলার সনাতনীদের শান্তি। রিপাবলিক বাংলা। RSS যেখানে রাষ্ট্রবাদের কথা বলছে, হিন্দু ঐক্যের কথা বলছে, সেখানে কিশলয়ের অগ্নিবাণে এই মুহূর্তের ব্রেকিং নিউজ, সেই RSS এর অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছে পুলিশ। এই মুহূর্তে ব্রেকিং নিউজ, RSS এর অনুষ্ঠানে বাধা দেওয়ার অভিযোগ উঠছে। ব্রেকিং নিউজ উঠে আসছে কিশলয়ের অগ্নিবাণে। মহেশতলায় এবার RSS এর পথ সঞ্চালনায় বাধা।
আরএসএস এর পথ সঞ্চালনায় বাধা দিয়েছে পুলিশ। মহেশতলা মোল্লার গেট গভর্নমেন্ট কলোনিতে পুলিশি বাধা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন স্বয়ংসেবকরা। এলাকায় রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আরএসএস নিজেদের অনুষ্ঠান করছিল, সেখানে বাধা দেয় পুলিশ এবং সেই বাধা দেওয়ার পরেই আরএসএস স্বয়ংসেবকরা অভিযোগ করছেন যে পুলিশ জোর করে তাদের অনুষ্ঠান বন্ধ করে দেয়। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কি আরএসএস কে ভয় পাচ্ছে? আরএসএস এর অনুষ্ঠানে কেন বাধা দিচ্ছে পুলিশ? প্রশ্ন উঠে আসছে, যেখানে আরএসএস এর 100 বছরে বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে, গোটা দেশ এবং রাজ্যে এই সব অনুষ্ঠান প্ল্যান করেছে আরএসএস। বিশেষ করে বাংলায় মহালয়া থেকে দশেরা পর্যন্ত নানা অনুষ্ঠান প্ল্যান করা হয়েছে। প্রায় 1000 সভার প্ল্যান করা হয়েছে, পথ সঞ্চালনার প্ল্যান করা হয়েছে। সেখানে কেন বাধা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ? প্রশ্ন করছেন বাংলার মানুষ, প্রশ্ন করছেন বাংলার হিন্দুরা। এখান থেকেই প্রশ্ন দুটো পক্ষ হয়ে দাঁড়িয়েছে। একদিকে অভিযোগ উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণ করছেন, আর একটু পরে একটা বক্তব্য শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের। খবর উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভয়ঙ্কর একটা বক্তব্য রেখেছেন। একটু অপেক্ষা করুন দর্শকরা, আর খানিকক্ষণে সেই বক্তব্য শোনাবো। এবং একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণ যেমন উঠে আসছে, অন্যদিকে উঠে আসছে দেশপ্রেম এবং হিন্দু ঐক্যের কথা। দুটো পক্ষ তৈরি হয়ে গেছে। কিশোরার অগ্নিবাণে প্রথম প্রশ্ন, যেখান থেকে আমি আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাব। আরএসএস এর হাতে ঘুরবে 26-এর ভোট যুদ্ধ। আরএসএস অ্যাপলিটিক্যাল বলে নিজেদেরকে, যদিও তারা বিভিন্ন জায়গায় সভা সমিতি করে হিন্দুদের মধ্যে যে ঐক্যের ভাবনা সেটা জাগিয়ে তুলছে। হিন্দু ঐক্যের ভাবনা জাগিয়ে তোলার ফলে ভোট বাক্সে ভোটের প্যাটার্ন কি চেঞ্জ হবে? আজকে প্রশ্ন করব। তার সঙ্গে অত্যন্ত বড় ক্রুশিয়াল একটা ব্রেকিং নিউজ উঠে আসবে, রেডি হচ্ছে দর্শকরা, অপেক্ষা করুন। এই মুহূর্তে যাব, আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের কাছে যাব এবং প্রশ্ন করব 26-এ এই দুই পক্ষের মধ্যে পাল্লা ভারী কার দিকে। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো। জ্যোতি চ্যাটার্জি রয়েছেন বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন হিরণময় গোস্বামী মহারাজ, সাধু সন্ন্যাসী, মহানন্দা কাঞ্জিলাল রয়েছেন অধ্যাপক, সুদীপ্ত গুহ রয়েছেন প্রযুক্তিবিদ এবং আরএসএস এর সঙ্গে বহুদিন ধরে যুক্ত, প্রচার করেন রাজু ঘোষ রয়েছেন রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। আমি প্রথমে হিরণময় মহারাজকে দিয়ে আজকে শুরু করব, যদিও মহারাজ খানিকক্ষণের মধ্যে আমায় আপনাকে একবার থামাতে হবে, কারণ একটা বড় ব্রেকিং নিউজ উঠে আসবে। আমার প্রশ্ন হচ্ছে, যদি ব্রেকিং নিউজ ওঠার আগে আমার প্রশ্ন হচ্ছে, আরএসএস বলছে হিন্দু ঐক্যের কথা, আরএসএস বলছে গোটা দেশে দেশপ্রেম জাগিয়ে তোলার কথা, হিন্দু ঐক্যের সমস্যাটা কোথায়? একটু আগে দেখলাম অনুষ্ঠানে বাধা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে অভিযোগ উঠছে তোষণের। আপনার কি মনে হচ্ছে 26-এ কোন দিকে পাল্লা ভারী? বলুন মহারাজ। দেখুন, আরএসএস এর উপরে যদি কেউ আঙ্গুল তোলে তবে আমি বলবো সেই আঙ্গুলটা খুব ভুল জায়গায় উঠেছে। কেন? ঠিক এই কারণেই যে আরএসএস যদি না থাকতো, আজকে আমাদের বাংলার একটা মুখ, যে মুখটা ঢাকেনি বোরখা দিয়ে, কেবলমাত্র মাথাটাকে ঢেকেছে, কোথায় না আমাদের ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজায় উদ্বোধন করতে গিয়ে মাথাটাকে ঢাকছে। তার মানে বুঝে নেবেন, যদি আরএসএস না থাকতো তবে বাংলার এই মানুষটাকে সবাই দেখে শুনে বুঝে কি করতে জানেন? সবাই এই মাথা ঢাকার প্রচলনটা চালু করত। আমরা একটা সিনেমা দেখলাম, দ্য বেঙ্গলি ফাইলস, সেখানে একটা ঘটনা আমরা দেখেছি যেটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছিল। সেটা একটা চরিত্র, ভারতী ব্যানার্জির চরিত্র। সেই ভারতী ব্যানার্জির চরিত্রটাতে এমন একটা সুন্দর বিষয় তুলে ধরা হয়েছে যে একটা রাক্ষসের কথা বলা হয়েছিল। একটা রাক্ষস, সেই রাক্ষসের চরিত্র এমন ছিল, তিনি মায়াবিদ ছিলেন, তিনি মায়া জানেন। কখনো তিনি সাধু মানে দেবতা হতে পারেন, কখনো তিনি আবার রাক্ষস হয়ে যান। তার মানে সময় সময় রাক্ষস হয়ে যাওয়া, সময় সময় দেবতা হয়ে যাওয়া, মানে এই যে শুনলে আপনারা আশ্চর্য হবেন। আমি তো বলবো সবাইকে সিনেমাটা দেখতে। আর এই সূত্রে আমি বলতে চাচ্ছি, আজকে এমন একজন চরিত্রের কথা বলছি যিনি আসলে রাক্ষস,
কিন্তু কখনো কখনো তিনি আমাদের সনাতন ধর্মের অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি তার ভূমিকাটা ভুলে গিয়েছেন। তিনি যে দেবতার আসরে এসে তাকে দেবতা হতে হয়, তাকে যে দেবতা হতে হবে সেটা ভুলে গেছেন। কারণ মহারাজ, আপনি যেহেতু কারোর নাম বলছেন না, আমি তাই জন্য আপনাকে থামাচ্ছি না, নাহলে আমি পার্সোনাল কমেন্ট ইউজুয়ালি স্টপ করাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মহারাজ, যদি কেউ হিন্দু ঐক্যের কথা বলে তাহলে তাতে সমস্যা কোথায়? হিন্দু ঐক্য হওয়া যাবে না, বাকি সবার ঐক্য হওয়া যাবে, এটা সমস্যা? ভোটের খেলা ঘুরতে চলেছে কি ছোট্ট করে? হ্যাঁ, এখানে ঐক্য হলেই যাদের ঐক্যতা দেখে যারা ভয়ে ভীত হয়ে যাচ্ছেন, যারা জানেন যে এই হিন্দু সনাতনী ঐক্য আমাদের সর্বনাশ করে দিতে পারে, স্বৈরাচারী শাসনকে একেবারে ধূলিসাৎ করে দিতে পারে বাংলার বুকে, আর বাংলার বুকে বঙ্গ জননী একদিকে হাহাকার করছে যদি আমাদের ঐক্যতা নাই, ঠিক এই কারণে। আর এই ঐক্যতা দেখে যাদের ভয়, তারা ঠিক আমাদের আরএসএসকে দেখেও ভয় পায়, আঙ্গুল তুলে কথা বলতে চায়। বেশ, আমি সুদীপ্ত বাবুর কাছে যাওয়ার আগে, আমার কাছে এবং বাকিদের কাছে যাওয়ার আগে আমার কাছে অত্যন্ত বড় একটা ব্রেকিং নিউজ উঠে আসছে, আমি সেই দিকেই নজর রাখছি। অত্যন্ত বড় একটা ব্রেকিং নিউজ আমি দেব দর্শকদের। একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যটা আমি প্রথমে পড়ে শোনাচ্ছি, তারপর আমি বাইটটা প্লে করব যখন বাইটটা রেডি হয়ে যাবে। আমি বক্তব্যটা শোনাচ্ছি, বক্তব্যটা আমি পড়ছি, এক্স্যাক্ট লাইন্স পড়ছি। দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা করেছিল। নবজাগরণ করেছিল কারা? বাংলা করেছিল। বাংলা আন্দোলন না করলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবেন, আগুন নিয়ে খেলতে গেলে আগুন কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কি হবে? আর কিন্তু ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই ভাঙার খেলা যেন না হয়, গড়ার খেলা যেন হয়। আমি বাইকটা শোনাবো, তার আগে আমি যাব। সুদীপ্তবাবু, এই বক্তব্যটা আপনি শুনলেন। দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কি হবে? আর ঐক্যবদ্ধ করা যাবে না। এটার মানে কি আমি বুঝতে চাইছি। প্রথম কথা হচ্ছে, দেশ ভাগ করা ওনার পক্ষে সম্ভব না। হ্যাঁ। দ্বিতীয়ত বলি, এই যে উনি বারবার বলেন না যে বাঙালিরা দেশকে স্বাধীন করেছে, এটা কিন্তু বাংলার কংগ্রেস নেতারা করেননি। করেছে কারা? করেছে অনুশীলন সমিতি, করেছে যুগান্তর। আপনি দেখবেন যারা নাকি জেল খেটেছিল ওই সময়, যারা ওই সময় আন্দামানের জেলে ছিলেন, তারা কেউ কংগ্রেসের নেতা না। কংগ্রেসের নেতাদের কোথায় রাখা হয়েছে? গান্ধীজি আগা খান প্যালেসে থাকতেন, নেহেরু এমন একটা জায়গায় থাকতেন সেখানে উনি উল বুনতেন। আরএসএস না, সরি আমি বলছি হিন্দু মহাসভা কিংবা তার আগে যারা মানে বিভিন্ন হিন্দু অর্গানাইজেশনে ছিলেন, অনুশীলন, যুগান্তর বা বেঙ্গল ভলেন্টিয়ার্সের, তারা প্রত্যেকে কিন্তু ওখানে সেই বাঙালি যে এরা, তারা কিন্তু যে দেশের জন্য লড়েছেন, তাদের ফাঁসি হয়েছে। তারা কিন্তু আন্দামান জেল খেটেছেন। একজন কংগ্রেস নেতার ফাঁসি হয়নি, একজন, মানে আমি বলছি মানে কংগ্রেস করতে করতে, কংগ্রেস ছেড়ে যখন বেরিয়ে গেছেন তারপর হতে পারে, কিন্তু কংগ্রেস রাজনীতি করতে করতে ফাঁসি হয়েছে এমন কেউ নেই। কমিউনিস্ট রাজনীতি করতে করতে আন্দামান জেলে গেছেন, একজনও নেই। তার আগের পিরিয়ডে হয়তো ছিলেন। আমি যেটা বলার চেষ্টা করছি যে কারা এরা, কারা এই অনুশীলন সমিতি, কারা এই যুগান্তর, যাদের ইতিহাস আমাদের ইতিহাস বই থেকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রমথনাথ মিত্র, পুলিন বিহারী দাস, যাদের ভুলিয়ে দেওয়া হয়েছে, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, আপনি তারপর আসুন বাঘা যতীন, ক্ষুদিরাম বোস, পুরো, এবং বিবাদীবাগ, এই যে আপনি বিনয় বাদল দীনেশ, সেখানে দেখবেন তাদের উপর একটা সিনেমা বানিয়েছে, কিন্তু অনুশীলনের নাম নিচ্ছে না। কেন? কারণ অনুশীলন সমিতিকে তারা মুছে দিতে চায়। এই অনুশীলন সমিতির যে ধারা, সেই ধারা আজ থেকে 100 বছর আগে থেকে বহন করছেন অনুশীলন সমিতির একজন অন্যতম সদস্য, যিনি আমাদের প্রতিষ্ঠাতা, তিনি হলেন ডাক্তারজি কলকাতায় এই অনুশীলন সমিতিতে ছিলেন, এবং অনুশীলন সমিতির যে স্কুল, অরবিন্দ ঘোষের স্কুল, রাষ্ট্রীয় স্কুল, সেখান থেকে উনি ম্যাট্রিক পাস করেন। ওনার ম্যাট্রিকের সার্টিফিকেটে রাসবিহারী ঘোষের সই আছে। এরপর সেই অনুযায়ী ডাক্তারজি এই কলকাতার অনুশীলন সমিতি অনুযায়ী এই দলটি তৈরি করেন। এরপর সে গুরুজি গেছিলেন মালদায় রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিতে,
অখণ্ডানন্দ জির কাছে, উনি বললেন না তুমি দীক্ষা নিও না, তোমাকে দেশ করতে হবে। উনি ডাক্তারজির কাছে গেলেন এবং উনি সংঘটা শুরু করলেন। আমাদের তৃতীয় যিনি ছিলেন তিনি শুরু করেছেন কলকাতা থেকে। আমি বলছি পুরো কলকাতার বাইরে হতেই পারে না। সম্পূর্ণ বুঝতে পারছি স্যার। কলকাতা এবং অনুশীলন সমিতি, এখানে কংগ্রেসের কোনো ভূমিকা নেই। এখানে দুটো পক্ষ হয়েছে কি, তোষণ ভার্সেস দেশপ্রেম। তোষণ ভার্সেস দেশপ্রেম, এই দুই পক্ষের মধ্যে কি 26-এর ভোট হতে চলেছে? আপনার কি মনে হয় স্যার? দেখুন, তৃণমূল কংগ্রেস হলো তৎকালীন যে মুসলিম লীগ ছিল তার একটি মানে শাখা সংগঠন ছাড়া আর কিচ্ছু না। সেই সময় মুসলিম লীগ যা করেছিল আজকে তৃণমূল কংগ্রেস ঠিক সেই কাজটা করছে। একটু আগে স্বামীজি যারা বললেন 1946-এর ঘটনা, 1946-এর ঠিক যে যে কাজগুলো করেছেন মুসলিম লীগ, আজকে তৃণমূল কংগ্রেস ঠিক সেই দোষণগুলো করছে। এবং তৃণমূল কংগ্রেস যদি আরো 5 বছর থাকে, ঠিক আমি এখান থেকে রাজুদা, প্রশ্ন হচ্ছে একদিকে যে বারবার অভিযোগ উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হিন্দু ধর্মকে গান্দা ধর্ম, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর অনুষ্ঠানে একটি বিশেষ রকমভাবে তিনি ড্রেস করে যান, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় হিন্দু ধর্মকে যে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য, এবং তিনি বারবার বলেছেন তিনি একটি বিশেষ সম্প্রদায়ের মসিহা, তাদেরকে বাঁচানোর জন্য তিনি আছেন ইত্যাদি। তোষণের রাজনীতি এবং আরএসএস এর এই মুহূর্তে হিন্দু ঐক্য জাগিয়ে তোলার রাজনীতি, এই দুই পক্ষের মধ্যে হিন্দু ঐক্য কি 2026-এ বাজি মেরে যাবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তিত হয়ে পড়ে আরো বেশি করে তোষণ করছেন? বলুন রাজু ঘোষ। আমি আপনার প্রশ্নেরটা নিশ্চয়ই উত্তর দেব, তার আগে দুজন বক্তা যে কয়েকটা প্রশ্ন বলেছে আমি শর্টকাটে খুব সংক্ষেপে উত্তর দেব। নাম্বার 1, যে তারা বলছে যে আরএসএস-এর একটা বড় ভূমিকা ছিল বা কংগ্রেসের ভূমিকা ছিল না, সিপিএম-এর ভূমিকা ছিল না ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়। আমি বলছি আরএসএস-এর যারা জন্মদাতা হিন্দু মহাসেনা, তারা বলতে দিন, বলতে দিন, আপনি ইতিহাসটাই ভুল বলছেন। না না না, অনুশীলন সমিতি, অনুশীলন সমিতি থেকে আরএসএস ঠিক, একদম ঠিক। আমি বলছি হিন্দু মহাসভা আলাদা অর্গানাইজেশন ছিল। ইনফরমেশনটা ঠিক দিন আমার কথা। তো হিন্দু মহাসেনার যিনি মহাসেনা, হিন্দু মহাসভার যে জন্মদাতা, ওখান থেকে জন্ম হলো আরএসএস। আরে বাবা, আপনাদের সময় বলবেন কি মহাসভা, আপনি ভুল বলেছেন, আমি আপনার কথা আপনি 50টা ভুল বলেছেন, আমি আপনার কথা মাঝখানে বলেছি, বলিনি। আমি বলছি কুইট ইন্ডিয়া মুভমেন্টে আরএসএস এর কোনো ভূমিকা ছিল না, বিশ্ব হিন্দু মহাসভার কোনো ভূমিকা ছিল না। তেরঙ্গাকে দাঁড়ান, তেরঙ্গাকে এখনো আরএসএস মাত্র কয়েক বছর আগে, আপনাকে বলি, আমি আপনাকে আমি ইতিহাসের ডিবেটে যাব না স্যার, সরি, আমি বর্তমানে ডিবেটে আসবো, রাজু ঘোষ, আমি বর্তমানে আসতে দিন। ইতিহাসে যদি যেতে হয়, এক সেকেন্ড স্যার, আমি বলছি যে বলছে সিপিএম এর, আমি বাইকটা শোনাই, হ্যাঁ আমি বাইকটা শোনাই স্যার, আমার বাইকটা শোনাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস নিয়ে কি বলেছিলেন শুনি, ইতিহাসে পরে যাব। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস নিয়ে কি বলছেন, আরএসএস নিয়ে ভয় কেন এত? আরে ভাই, তারা যদি, আপনি বলছেন আরএসএস এর কোনো ভূমিকা ছিল না, স্বাধীনতা সংগ্রামে, তাহলে ভয় কেন? তাহলে আরএসএস নিয়ে এত কথা কেন? তাহলে দেশভাগের হুমকি কেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আরএসএস নিয়ে শুনবো, আর রাজু ঘোষের কাছে এবং বাকিদের কাছে আসি, শুনুন। আমি দেখছি একটা ক্যাম্প করে বসে আছে, লেখা আছে আরএসএস। আপনি ধর্ম করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ দয়া করে সবচেয়ে যে লোকটা ভারতবর্ষের ক্ষতি করেছে তাকে সাপোর্ট দেবেন না। আপনারা অনেক সময় অনেককে সাপোর্ট দিয়েছেন, আমার আপনাদের বিরুদ্ধে কোনো কিছু বলার নেই, কিন্তু আমি এখনও বলবো এই লোক দুটোকে আর সাপোর্ট দেবেন না। দুই জগাই আর মাধাই, তাকালেই মনে হয় ওরে বাবারে এ খেতে আসছি। এত ভয় কেন রাজুদা, ভয় কেন? ব্রিটিশের বিরুদ্ধে যখন ব্রিটিশদের বিরুদ্ধে সিপিআইএম রাস্তায় নেমে যখন বলেছিল পহলে পাকিস্তান বনেগা ফির হিন্দুস্তান আজাদ হোগা, আপনি এখন আমার ইতিহাস শেখাচ্ছেন। ব্রিটিশের পক্ষে আরএসএস কথা বলে, ভুল ইতিহাস। আমি ইতিহাসে যাব না, বর্তমানের কথা বলুন, বর্তমানে আসুন স্যার, বর্তমানের কথা বলুন। 1964 সালে আরএসএস এর অনুষ্ঠান কেন বন্ধ করছেন? আরএসএস এর অনুষ্ঠান পুলিশ কেন বন্ধ করছে? রাজুদা উত্তর দিন। রাজুদা বেকার ইতিহাসে যাচ্ছে, এটা আমার টপিক নয় রাজুদা। আরে বলছি আমার টপিকই নয়, ইতিহাসে কেন যাচ্ছেন? বর্তমানে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায় দেশভাগের কথা কেন বলছেন স্যার? আচ্ছা, এই বাইটটা শুনুন, বাইটটা। মমতা বন্দ্যোপাধ্যায় দেশভাগের হুমকি দিচ্ছেন, বাইট, বিগ ব্রেকিং।
বিগ ব্রেকিং। পুজোর মঞ্চ থেকে দেশ ভাগের হুমকি দিচ্ছেন কি মমতা? দেশ ভাগ হয়ে গেলে কি করবেন? মমতা বলছেন আর ঐক্যবদ্ধ হওয়া যাবে না, আগুন নিয়ে খেলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পুশব্যাক করতে শিখিনি, আমরা মানুষকে আশ্রয় দিতে শিখেছি যারা আমার দেশের নাগরিক। কাজেই সব মিথ্যে বললে সব কিছু ফুরিয়ে যায় না। গোপাল ভাঁড়কে গোপাল ভাঁড় বলা হতো, তার কারণ ভারিয়ে ভারিয়ে গল্প বলতো। আমরা পুশব্যাক করতে শিখিনি, আমরা মানুষকে আশ্রয় দিতে শিখেছি যারা আমার দেশের নাগরিক। কাজেই সব মিথ্যে বললে সব কিছু। দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়, গড়ার খেলা হয়। এটা কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটা কি বলছেন? ঠিক বলছেন। দেশ যদি ভাগ হয়ে যায়, দেশ ভাগ হবে কোন সাহসে? ব্রিটিশ যেটা করত হিন্দু মুসলমানের মধ্যে, কার সাহস আছে? কার দম আছে? কার দম আছে দেশ ভাগ করার? আমি যাব জ্যোতিবাবুর কাছে। আপনি এটাকে ডিফেন্ড করছেন? লজ্জা লজ্জা লজ্জা, ছি ছি ছি। জ্যোতিবাবু দেশ ভাগের কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার নাম জ্যোতি। বলেননি এখনো। এই রাজুদা, আমার নাম জ্যোতি। কি বক্তব্য? কিশলয় দা, আপনার অবাক হওয়ার কিছু নেই। আপনি এখান থেকে কিছু দূরে 19B দরগা রোড, সেই দরগা রোডে চলে যান। 19B দরগা রোডে যিনি বসে থাকেন তার নাম হচ্ছে হাসান মোহাম্মদ ইমরান। তিনি হচ্ছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিমির প্রতিষ্ঠাতা পরিচালক। আর সেই সিমির প্রতিষ্ঠাতা পরিচালককে যিনি রাজ্যসভায় পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। এবং একটা জঙ্গিকে যিনি রাজ্যসভায় পাঠান এবং সেই জঙ্গির বিরুদ্ধে বাংলাদেশে হাওয়া ভবনে খালেদা জিয়ার সঙ্গে বসে হিন্দু নিধন যজ্ঞের করার ষড়যন্ত্র রয়েছে, তাকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং আপনার অবাক হওয়ার কিছু নেই। এটা কি হুমকি? এটা কি হুমকি? আমি রাজুদা আছো, আমি আপনার বলা এটা হুমকি কি? ডাইরেক্টলি হুমকি দিচ্ছেন আপনি। আমি আসছি স্যার। আপনি বিজেপির সাথে আরে ভাই, দেশ ভাগের হুমকি দিচ্ছেন মঞ্চ থেকে। ওনাকে শেষ করতে দিন। ওনাকে শেষ করতে দিন। মহারাজ যখন বললেন 1946 সালের কথা, মহারাজকে একটু স্মরণ করিয়ে দিই। 1946 সালে যেদিন আমাদের এখানে হিন্দু নিধন যজ্ঞ হয়েছিল, কলকাতার রাজপথ হিন্দুদের রক্তে রঞ্জিত হয়েছিল, সেই দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় ডেলিবারেটলি খেলা দিবস হিসেবে ঘোষণা করেছিলেন। খেলা হবে অর্থাৎ খেলা হবে মাধ্যমে যেভাবে 21শে আমাদের ব্রিটিশকে কবিজিৎকে হত্যা করেছিল, যেভাবে হিন্দুদেরকে হত্যা করেছিল, মা বোনদের টাকা লুণ্ঠন করেছিল, সেভাবে সাবারকার ব্রিটিশের কথা রাখেন। উনি হিন্দু মুসলমানের জানাতে চায় ব্রিটিশের কাজটা শেষ করছে। আমি বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায় দেশভাগের হুমকিটাকে আপনি ব্রিটিশ আর মুঘল দিয়ে চাপা দিতে চাইছেন। আমি পিসিআর কে বলবো, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার প্রত্যেককে ট্রাই করা হোক, প্রত্যেককে যোগাযোগ করা হোক। আজকে এটা বড় ইস্যু। মমতা বন্দ্যোপাধ্যায় দেশভাগের হুমকি দিয়েছেন। আমি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী প্রত্যেককে ট্রাই করতে বলবো। আমি মহানন্দা কাঞ্জিলারের কাছে যাওয়ার আগে মহারাজ বলবেন। আসি মহারাজ, বলুন এক সেকেন্ড। মহারাজ, এটা দেশভাগের হুমকি কিনা? এটা সম্পূর্ণ দেশভাগের হুমকি। কেন? উনি নিজেই বললেন রাজুবাবু, যে কথাটা উনি বললেন যে আরএসএস তিরঙ্গাকে সমর্থন তখন করতেন না। আজকে আমাদের বেশি দূর যেতে হবে না, মুর্শিদাবাদ। লেট মি ফিনিশ প্লিজ। আপনি দেখুন এই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে দেখুন 15 আগস্টের দিন জাতীয় পতাকা উত্তোলন করতে দেওয়া হয় নাই।
জাতীয় পতাকা উত্তোলন করতে দেওয়া হয় নাই। এবার আপনি বললেন যে আরএসএস ব্রিটিশের কথা শুনে, ব্রিটিশদের কথা শুনে, ব্রিটিশের কথা আমি বলছি বর্তমান আজকের কথা, 5 মিনিট আগের কথা, আমি 5 মিনিট আগের কথা বলছি। 5 মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় দেশভাগের হুমকি দিয়েছেন, আপনি ব্রিটিশের কথা বলছেন। কোন ব্রিটিশ? কোন ব্রিটিশ? কোন মুসলমান? কোন মুসলমান? কোন ব্রিটিশ? কেন্দ্র সরকার থাকলে আবার মুসলমান? এই সরকার আমি বলছি 5 মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে দেশভাগের হুমকি দিয়েছেন। কোনো হুমকি নয়, মিথ্যা প্রচার, মিথ্যা প্রচার, মিথ্যা প্রচার। উনি বলছেন কেন্দ্রে এই সরকার থাকলে এই দেশকে আবার ভাগ করবে না, এই রাষ্ট্রকে আবার ভাগ করবে। মহারাজ, এবার যদি উনি হুমকি নাই দিয়ে থাকেন তাহলে এই কথা বলবার ওনার স্পর্ধা আছে যে দেশ ভাগ হয়ে যাবে, আপনারা আগুন নিয়ে খেলছেন? কে আগুন নিয়ে খেলছে? আগুন নিয়ে তো উনি খেলছেন। উনি যে তুষ্টিকরণের নীতি, উনি যে তুষ্টিকরণের দুর্নীতি পোষণ করছেন, উনি তাতে প্রমাণ রাখেন যে দেশ ভাগের কথা উনি হুমকি দিচ্ছেন। হ্যাঁ, আগুন নিয়ে খেলার কথা বলছেন। কে আগুন নিয়ে খেলছে? মহানন্দা কাঞ্জিলালের কাছে যাব। রাজুদা, এটাকে আপনি ডিফেন্ড করতে পারবেন না, অনেক চেষ্টা করেও পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলে দিয়েছেন যে দেশ ভাগ হয়ে গেলে আর ঐক্যবদ্ধ হবে না, আগুন নিয়ে খেলবেন না। এটাকে আপনি ডিফেন্ড করতে পারবেন না। আপনার প্রাণ পাত করে দিল এই বক্তব্যটাকে আপনি কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ডিফেন্ড করতে পারবেন না? 13 বছর পরে বিজেপির মাথায় ঢুকে এখন মহানন্দা কাঞ্জিলাল এখনো বলেননি। হচ্ছে আপনার বোম বাজছিল বাংলাদেশের জঙ্গিরা। মহানন্দা কাঞ্জিলাল, মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে বক্তব্য রেখেছেন। মহানন্দা কাঞ্জিলাল, মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে বক্তব্য রেখেছেন। আমার মনে হচ্ছে এটা অত্যন্ত বড় একটা বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আগুন নিয়ে খেলা করবেন না। আরেকবার শোনাই মহানন্দা কাঞ্জিলাল, তারপর মহানন্দাদির কাছে আমি যাচ্ছি। আরেকবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন রাজুদা, আপনি ভালো করে শুনুন। ডিফেন্ড করতে চাইলেও এটা আনডিফেন্ডেবল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য 5 মিনিট আগে, আবার শুনুন। দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়, গড়ার খেলা হয়। মহানন্দাদি এখনো বলেননি। এক সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলেছে, বাঙালি আন্দোলন করেনি, বাঙালি আন্দোলন করেনি, আরএসএস করেছে, আরএসএস করেছে, হিন্দু মহাসেনা করেছে। না, মহানন্দা কাঞ্জিলাল, অডিও ডাউন সবার। মহানন্দাদি বলবেন। মহানন্দাদি বলছেন আগুন নিয়ে খেলা করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেশ ভাগ হয়ে গেলে আর ঐক্যবদ্ধ হবে না। মহানন্দাদি বলুন। দেখুন, ধর্ম 21st সেঞ্চুরিতে রাজনীতির ময়দানে প্রধান বিষয় হয়ে উঠেছে। এটা কিন্তু মানে সব থেকে দুর্ভাগ্যের বিষয়। ভারতবর্ষে এখনো অনেক সমস্যা রয়েছে, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, শিল্পের অভাব। আরএসএস একটি সংগঠন, তাদের নিজস্ব মতবাদ থাকতে পারে, হিন্দুত্ববাদী সংগঠন, তাদের মতামত নিশ্চয়ই আছে। ভারতবর্ষের সব মতামতকে একেবারে শ্রদ্ধার সঙ্গে মানা হয়, এটাই ভারতবর্ষের ঔদার্যের বড় কথা। ধর্ম নিরপেক্ষতা, বহুত্ববাদ, সহিষ্ণুতা, এগুলো ভারতীয় গণতন্ত্রের একটা স্বাভাবিক অঙ্গ হিসেবে গণ্য করা উচিত। এবং এই শব্দগুলোর মর্যাদা রক্ষা করে তবে যে কোনো হিন্দুত্ববাদী হোক বা অন্যান্য যে কোনো দল, তারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে, এটাই কাম্য। কাজেই ভেদাভেদ যত কম হয় ততই একটা দেশ এগোতে পারে। এবং এই যে সহিষ্ণুতার কথা, বহুত্ববাদের কথা স্বামী বিবেকানন্দ তার শিকাগো বক্তৃতায় বলে এসেছেন, মহামহিম্ন স্তোত্র থেকে পাঠ করে উনি বলে এসেছেন, প্লাস সুভাষচন্দ্র, যাদের কথা এক্ষুনি উঠে, দেশে যারা বিপ্লব করেছেন, প্রাণ দিয়েছেন, তাদের মধ্যেও কিন্তু এই সবাইকে নিয়ে চলার বার্তা সবসময় ছিল। নেতাজি সুভাষচন্দ্র বাঙালির সব থেকে বড় একজন নেতা, স্বাধীনতা সংগ্রামী, তিনি বারবার একই সঙ্গে হিন্দু মুসলমান সবাইকে নিয়ে চলার কথা বলেছেন। তার ব্রিগেডের মধ্যে সব সময় গান্ধী ব্রিগেড, মৌলানা আবুল কালাম আজাদ ব্রিগেড ছিল। সংকীর্ণতা ভুলে ভারতবর্ষ পথে এগিয়ে চলে।
এটাই হচ্ছে সব থেকে বড় কথা। কাজে ভেদাভেদের কোনো জায়গা নেই, তবে একটা দেশ এগোতে পারে না। ভারতবর্ষ শব্দের অর্থ হচ্ছে ভা মানে জ্ঞানের আলো, রত মানে হচ্ছে ব্যাপৃত, আর বর্ষ মানে ভূভাগ। কাজে জ্ঞানের আলো যেখানে আছে সেখানে সংকীর্ণতা ভেদাভেদ থাকতে পারে না, এই কথাটা মনে রাখতে হবে। এবং বাঙালি জাতি হিসেবে বাঙালির অস্মিতা কিন্তু ছিল এই উদারতা। কাজে রাজনীতির জায়গায় থাকুক, রাজনীতির মানুষদের অনেক কিছু দেওয়ার আছে দেশকে, কিন্তু ধর্মকে সঙ্গে নিয়ে রাজনীতি, এটা সুস্থ রাজনীতি নয়। আমার 2 সেকেন্ডের একটা প্রশ্ন, যে কোনো মা বোন, হিন্দু ঘরের মা বোনরা যখন কোনো ঠাকুরতলায় যায় তখন দেখতে পাওয়া যায় যে মাথার মধ্যে তাকে ঘোমটা দিতে, মাথার মধ্যে কাপড় দিতে, মাথার মধ্যে কাপড় দেওয়া তাকে এই আরএসএস বলে, মাথায় কাপড় দেওয়াটাকে বলে এটা হিজাব পরা। মাথায় কাপড় আমি সুদীপ্ত বাবুর কাছে যাব। আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর অনুষ্ঠানে স্টেজ থেকে বলেছেন দেশ ভাগ হয়ে গেলে আর ঐক্যবদ্ধ হবে না, আগুন নিয়ে খেলবেন না। তোষণ করতে 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 তোষণ এমন জায়গায় পৌঁছেছে, আসছি স্যার, তোষণ এমন জায়গায় পৌঁছেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় দেশ ভাগের হুমকি দিচ্ছেন। আমার কোশ্চেন এটা, আমি বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, আমি প্রশ্ন করছি আপনাদের কাছে। প্রিয় দর্শকগণ, কিশলয়ের অগ্নিবাণ 6টার সময় সারা বাংলায় সবচেয়ে বেশি মানুষ দেখেন 1 নম্বর শো। আমার সেই দর্শকদের কাছে বিনীত প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলছেন দেশ ভাগ হয়ে গেলে আর কিন্তু হবে না ঐক্যবদ্ধ, আপনারা আগুন নিয়ে খেলবেন না, এটা হুমকি কিনা? সুদীপ্ত দা হাত তুলছেন। না সবাই প্রথমে আরে একটু বলি ভাই, এক মিনিট প্রত্যেকের কাছে যাবে। সুদীপ্ত দা, দিদি আপনি যে বললেন সুভাষচন্দ্র বোস উনি চেয়েছিলেন বহুত্ববাদ, কিন্তু নেতাজি যখন নাকি জাপানে, তখন যখন এখানকার প্রধানমন্ত্রী, বাংলার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন বাংলার 30 লক্ষ লোককে না খাইয়ে মারছে, নেতাজি খাবার পাঠাতে চেয়েছিলেন, সেটা খাজা নাজিমুদ্দিন মুসলিম লীগের এবং জওহরলাল নেহেরু সেই খাবার অ্যাকসেপ্ট করেনি, 30 লক্ষ লোক মারা গেছে। ফলে ওই বহুত্ববাদ তার জীবিত অবস্থায় বাংলায় কিন্তু দেখেছে যে কিভাবে আরেক দল লোক রাজত্ব করলে বাংলার লোককে 30 লক্ষ লোককে না খাইয়ে মারা হয়। 46 সালে নেতাজির অন্তর্ধানের পর আমাদের কলকাতার উপর এবং নোয়াখালীতে হাজার হাজার লোককে কুচিয়ে কাটা হয়েছে। যখন নাকি নেতাজি ছিলেন না তখন নেতাজিকে যারা অমান্য করেছে সেই মুসলিম লীগের দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় অগ্নিবাণ মমতা বন্দ্যোপাধ্যায় দেশভাগের হুমকি দিচ্ছেন। প্রশ্ন থাকছে, ভারত দেশের ভাগ চান, তোষণ সর্বস্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তো তাই উঠছে। বিজেপির কাছে যাব, বলুন স্যার। বিষয়টা দেখুন, আমি আশা করব ফোকাস থাকতে চাই এই বাইকটার উপর, এটা অত্যন্ত বড়। আমি আশা করব যে রাজুদার কাছে এরপর যাব। হ্যাঁ, রাজুদা বেকার ইতিহাসে ব্রিটিশ মুসলিম হিন্দুতে গিয়ে লাভ নেই। আমার একদম পয়েন্ট ফোকাস যে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে বলেছেন দেশ ভাগ হয়ে গেলে আর ঐক্যবদ্ধ হবে না, আগুন নিয়ে খেলবে না, এর মানে কি আমি বুঝতে চাইছি, অ্যানালাইসিস করুন স্যার। বিষয়টা হচ্ছে, দেখুন, যখন ভারতবর্ষ ভাগ হয় 1947 সালের 15ই আগস্ট 14ই আগস্টে ভাগ হয়, তো তখন জিন্নার কাছে একটা প্রশ্ন করা হয় যে ভারতবর্ষ কি 1947 সালের 14ই আগস্ট ভাগ হয়েছিল? তো তখন জিন্না বলেন, একটা ইন্টারেস্টিং উত্তর দেন। জিন্না বলেন, নো, ভারতবর্ষ থেকে পাকিস্তান রাষ্ট্রের জন্ম তবেই হয়েছিল যখন এই ভারতবর্ষের মাটিতে একজন হিন্দু মুসলিমে কনভার্ট হয়েছিল। এটা জিন্নার বিখ্যাত উক্তি। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে, যখন শঙ্করাচার্যরা যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, আপনার চৈতন্যদেব অবতীর্ণ হওয়ার কারণটাই হচ্ছে এটাই যে ভারতবর্ষকে একটা টাইমে সোনেকা চিড়িয়া বলা হতো, কিন্তু সেই ভারতবর্ষ থেকে আমরা দেখেছি পাকিস্তান বেরিয়ে গেছে, সেই ভারতবর্ষ থেকে বাংলাদেশের চট্টগ্রাম খুলনা আলাদা হয়ে গেছে, সেই ভারতবর্ষ থেকে আফগানিস্তানটা আলাদা হয়েছে। কেন? তার কারণ হচ্ছে যে জায়গায় হিন্দুরা দুর্বল হয়েছে, যে জায়গায় হিন্দুরা সব শক্তিশালী ঐক্যবদ্ধ হতে পারেনি, সেখানে কিন্তু ভারতবর্ষ থেকে বেরিয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে 1925 সালে শঙ্করাচার্যের পরে, চৈতন্যদেবের পরে যিনি আবির্ভূত হয়েছিলেন, যার আবির্ভাব ঘটেছিল, তার নাম হচ্ছে ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার। তার কারণের জন্যে আমরা দেখতে পেয়েছি আজকে সমগ্র যে দেশভক্ত যারা আছে তাদের ওই কেশব বলিরাম হেডগেওয়ার বাসস্থান একবার গিয়ে ভিজিট করা উচিত। তার কারণ হচ্ছে আজকে ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের যে দেশপ্রেম, আজকে ভারতবর্ষ যে সারা পৃথিবীর বুকে
একটা নেতৃত্ব দিচ্ছে, তার কারণ হচ্ছে কেশব বলিরা হেড গোয়ার। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যারা আজকে দেশ ভাগের কথা বলছেন, অর্থাৎ সেই সোহরাওয়ার্দীর বোন হিসেবে অবতীর্ণ হচ্ছেন, যে সোহরাওয়ার্দী বলেছিল যে আমার পাকিস্তান রাষ্ট্র চাই, সেই জন্য আমি ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করছি, এবং তাদের উত্তরসূরি হিসেবে যারা আজকে অবতীর্ণ হচ্ছেন তাদেরকে আমরা বার্তা দিতে চাই, আজকে কিন্তু হিন্দুরা ঐক্যবদ্ধ। 2,34,00,000 বাঙালি হিন্দু তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছেন, এবং আগামী দিনে এখানেও বাঙালি হিন্দুর পক্ষে যারা কথা বলবে তাদের সরকার তৈরি হবে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে নাগরিক দেবভব, যেটা প্রধানমন্ত্রী বারবার বলছেন, আমরা ক্ষমতা আসার পরে নাগরিক দেবভব, অর্থাৎ কোন চন্দন দাস হরগোবিন্দ দাসকে পৃথিবীর বুক ছেড়ে চলে যেতে হবে না, তার কারণ হচ্ছে সেই হিন্দু। কারণ আপনি ইতিহাস ভুল বলছিলেন, আমি আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় বাইক শুনে তারপর আপনাকে বলতে দেবো। মানুষ জানুক স্যার, আজকে মানুষ জানুক মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার দিন পুজোর অনুষ্ঠানে পুজো উদ্বোধন করতে গিয়ে কি বলেছেন শুনুন, তারপর রাজুদা বলবেন। দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়, গড়ার খেলা হয়। দেশ স্বাধীন করেছিল কারা? বাংলা। নবজাগরণ করেছিল কারা? বাংলা। বাংলা না থাকলে দেশটাই স্বাধীন হতো না। কাজেই মনে রাখবে, আগুন নিয়ে খেলতে গেলে আগুনটা কিন্তু নিজের গায়েও লাগতে পারে। আর দেশ যদি একবার ভাগ হয়ে যায় তাহলে কিন্তু আর ঐক্যবদ্ধ করা যাবে না। কাজেই এটা যেন ভাঙার খেলা না হয়, গড়ার খেলা হয়। আমি দেখবো লজিক্যালি রাজুদা কিভাবে এটাকে ডিফেন্ড করতে পারে। মহারাজ এবং মহানন্দদের কাছে আসবো। দেখুন, এখানে মমতাদি যে কথাটা বলতে চেয়েছেন এবং যেটা বোঝাতে চেয়েছেন সেটা আরএসএস বা বিজেপির পক্ষে বোঝা সম্ভব নয়। কারণ মমতাদি বলছেন যেভাবে এরা রাজনীতি করছে হিন্দু এবং মুসলমানের মধ্যে, যে বিভাজনের রাজনীতি তাতে করে আবার একটা যেরকম ব্রিটিশের সময় যেমন ব্রিটিশ যেমন হিন্দু আর মুসলমানকে, সাভারকারকে আর এই মুসলিম লীগকে আলাদা করে টাকা দিয়ে অর্থের বিনিময়ে দেশকে শক্তিশালী থেকে যাতে না হয় আলাদা করার চেষ্টা করেছিল। এই বিজেপি সরকার যারা কেন্দ্রে ক্ষমতায় আছে আরএসএস সহযোগিতায়, এরা আবার সেম জিনিসটা করছে। এই রাষ্ট্রের মধ্যে হিন্দু মুসলমানের বিভাজন করে আবার একটা রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে। তাই মমতাদি আগাম সতর্ক বার্তা হিসাবে তিনি বলছেন, তিনি মোটেও হুমকি দিচ্ছেন না, এটা পরিষ্কার কথা। দেখুন, এখানে আমি বলছি যে আপনার যারা দর্শক রয়েছে এই মুহূর্তে, যারা আপনার লাইভ দেখছেন এবং ফেসবুকে কমেন্টস করছেন, তাদের বলুন তো যে বাঙালি ছাড়া 4টে গুজরাটি লোকের নাম বলতে যারা স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছে, সেই বাঙালি ছাড়া কেউ স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেয়নি। এরা তো পারবেই না, মানে কোনো বলতে দিলাম স্যার, বলতে দিলাম। রাজু ঘোষ বাকিরা বলবেন। বলছি আপনি এটা প্রশ্ন করে বলতে বলুন যে একটা ভারত আপনার হিন্দু মহাসভা বাঙালি ছাড়া কেউ কোনোভাবে হিন্দু মহাসভা বলে কেউ নেই, একটা লোকের নাম বলুন যে লালা লাজপত রায় নেই, প্রাণ দিয়েছে স্বাধীনতা আন্দোলনে, প্রাণ দিয়েছে, একটা হিন্দু মহাসভার লোকের নাম বলুন। পারবেন না করতে, ঠিক একটা তৃণমূলের একটা লোকের নাম বলুন আপনি। বাঙালি এবং বাংলা, আর সেই বাঙালি বাংলাকে আপনি ওই ইতিহাসে গিয়ে লাভ নেই স্যার, আমার পয়েন্ট একদম স্পেসিফিক। আমি মহারাজের কাছে আসবো, ব্যাস শুনে নিলাম। মহারাজ বাঙালির বুঝে গেছে, আপনার সভা শেষ হয়ে গেছে। আমি মহারাজকে, মহারাজ রাজু ঘোষ বলছেন এটা একটা চেতাওনি, মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ার্নিং দিয়ে দিচ্ছেন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সবার ভালো হোক, দেশভাগ না হোক। আমার তো শুনে মনে হচ্ছে, দর্শকদের কি মনে হচ্ছে জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আগুন নিয়ে খেলবেন না, দেশভাগ হয়ে গেলে আর কিন্তু কিছু করতে পারবে না। এটা আপনার কি মনে হচ্ছে বলুন। আসলে স্বভাব যায় না মূলে, পরেরটুকু আর বলবো না। আসলে সমস্যা এটাই যে উনি কথা বলেন, এই যে আমাদের পশ্চিমবঙ্গের মাথাটা কথা বলে, কথা বলবার সময় উনি কি বলেন উনি নিজেই জানেন না। তার একটা সবচাইতে বড় প্রমাণ, উনি ভাগের কথা বলে, উনি বিভাজন চাইছেন না, এরকম তো। কিন্তু আসলে উনি কি বলতে চায়, দেখুন কি বলতে চায়। উনি বলেন আমি আল্লাহর কসম নিয়ে বলছি, শব্দটা ভালো করে ধ্যান দেবেন কিন্তু, আমি আল্লাহর কসম নিয়ে বলছি। এগুলো বলবেন না মহারাজ, বিতর্ক হতে পারে। না না না, উনি বলছেন আমি কসম নিয়ে বলছি যে আমি হিন্দু মুসলমান খ্রিস্টান আমি কোনো বিভাজন করি না। কিন্তু প্রথম শব্দটার দিকে ধ্যান দিলেই বোঝা যায় যে কার কসমটা নিচ্ছে। এখানে উনি ওই কসম না নিয়ে কথাগুলো বললে ভাবতাম উনি বিভাজন চান না। এখানেই একদম স্পষ্ট প্রমাণ যে
কে ভাগ করতে চাইছে, কে ভাগের পক্ষে। 30 সেকেন্ড মহানন্দী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, রাজু ঘোষ বলছেন এটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালোর জন্য ওয়ার্নিং দিচ্ছেন। আমার তো শুনে মনে হচ্ছে তিনি ভালোর জন্য না, শুধুমাত্র হুমকি দিচ্ছেন। আপনার কি মনে হচ্ছে? 30 সেকেন্ড। দেখুন, আমি একটাই কথা বলবো, যেটা দিয়ে শুরু করেছিলাম, যে রাজনীতির ময়দানে ধর্ম প্রাসঙ্গিক হয়ে উঠছে, এটা ভারতবর্ষের জন্য ভালো নয়। এটা আরো বিভেদ সৃষ্টি করতে পারে, এটা মনে রাখা দরকার। দ্বিতীয়ত, রাষ্ট্রের কাজ হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো তৈরি করা, মন্দির মসজিদ গির্জা তৈরি করা নয়। তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকতে পারে ট্রাস্টের কাছে, কিন্তু সেইগুলো না করে সেই টাকাতে যদি স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামো তৈরি হয়, ভারতবর্ষের অনেক সম্ভাবনা, দেশ বিশ্বে 1 নম্বর জায়গায় পৌঁছতে পারে, সেই দিকে দৃষ্টি দেওয়া উচিত। কাজে অযথা তর্কাতর্কি করে ধর্ম নিয়ে রাজনীতিকে ময়দানে প্রাঙ্গণে নিয়ে এসে এটা একেবারেই প্রয়োজনীয় বলে মনে হয়। বুঝলাম। সুদীপ্ত, 30 সেকেন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় মহালয়ার দিন পুজোর অনুষ্ঠান থেকে কি বলছেন? আমার প্রশ্ন, আমি বুঝতে চাইছি, আমি বুঝি না, বলুন। 30 সেকেন্ড। প্রথম কথা বলি, যারা নাকি ভাবছেন যে কাশ্মীরের মতো দ্বিতীয় কাশ্মীর এবার তৈরি করবেন, এই ভারত 46-এর ভারত নয়, ব্রিটিশের ভারত নয়। কাশ্মীরে ঠিক যেভাবে ইয়াসিন মালিকদের উপর যে ট্রিটমেন্ট করা হয়েছে, ঠিক সেই ট্রিটমেন্ট কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট করবে। এটা কিন্তু সেই দেশ না, এটা রাজীব গান্ধীর ভারত না, এটা ইন্দিরা গান্ধীর ভারত নয়। এই যে ট্রিটমেন্ট করা হয়েছে ঠিক সেই ট্রিটমেন্ট করা হবে যারা দেশভাগ চাইবে। দ্বিতীয়ত বলছি, উনি বলছেন যে হিন্দু মহাসভাতে কে ছিলেন। আরে আপনি তো রাসবিহারী বসুকে আপনি ডিনাই করছেন। রাসবিহারী বসু জাপানে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট ছিলেন, যিনি নাকি স্থাপন করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। তার মানে আপনি আজাদ হিন্দ ফৌজকে মানছেন না? ছি 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 ছি। যেই আজাদ হিন্দ ফৌজকে তৈরি করেছে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট, তাকে আপনি মানছেন না। আপনি বলছেন যে হিন্দু মহাসভার কোনো ভূমিকা নেই। আমি বলছি যে দেখুন, যখন সাংবাদিকরা তাকে কোশ্চেন করেন যে আপনি কি মুসলিম তোষণ করেন, তখন উনি বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি দুধেল গাই, যারা দুধেল গাই তাদের আমি লাথি খাবো। তো ওনার লাথি খাওয়ার জন্য এই হরগোবিন্দ দাস, চন্দন দাস আজকে পৃথিবীর বুক ছেড়ে চলে গেছে। আপনি দেখুন যে সিএ আন্দোলনের সময় যেভাবে আপনার থানা মানে রাষ্ট্রীয় সম্পত্তিকে ধ্বংস করা হয়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ইন্টেনশনালি ডেলিভারেটলি তারা কোনো ব্যবস্থা নেয়নি, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য। যখন আমরা দেখেছি যে 8 ঘন্টা অপেক্ষা করার পর একটা মা তিনি প্রসব করছেন আপনার ওই ন্যাশনাল হাইওয়ের পরে, তারপরে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। আজকে আরএসএস সম্বন্ধে কথা বলা হচ্ছে, পৃথিবীর সবথেকে বড় মানে 30,000 স্কুল, 30,000 স্কুল যার যে সংস্থাটা রয়েছে তার নাম হচ্ছে বিদ্যাভারতী, আরএসএস অ্যাফিলিয়েটেড। বনবাসী 30 সেকেন্ড। রাজুদা, আমার সময় শেষ। রাজুদা 30 সেকেন্ডে কনক্লুড করুন। আপনাকে শেষ কথা বলতে দিচ্ছি, বলবেন না বলতে দিনই। 30 সেকেন্ড আনইন্টারাপ্টেড, কিন্তু তথ্য ভুল বলবেন না। আমি বলছি, সেটা বলছি। দেখুন, কয়েকটা আমাদের মহারাজের 2-3টে পয়েন্টে উত্তর দেওয়া হয়নি। তিনি বেঙ্গল ফাইল নিয়ে কথা বলেছেন। এখানে বেঙ্গল ফাইলটা উত্তরপ্রদেশের বাংলা বলে চালিয়ে বাংলাকে কলুষিত করার একটা চেষ্টা। আর একটা হচ্ছে মাথায় জিহাদি দুর্নীতিবাজগুলো শেষ করুন, ঠিক আছে। আরে আপনাদের দলে একাধিক মানে 17টা নেতার নাম বলবেন, 17টা নেতাই জঙ্গি থানা পুড়িয়েছে। তৃণমূল বিজেপি মানে দাঙ্গাবাজগুলো দাঙ্গা করছে, তারা তো বলিনি, তারাই বাংলা। আপনার সময় শেষ করুন না। আমি বলছি হিন্দু মহাসভা বা আরএসএস বা গুজরাটি, এদের দেশ স্বাধীনতার সময় কোনো ইতিহাসে যাব না। আমি ফিরছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটু আগে বলেছেন, অত্যন্ত বড় ব্রেকিং নিউজ, মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে বলেছেন যে পুজোর মঞ্চ থেকে, পুজো উদ্বোধনের মঞ্চ থেকে বলেছেন, মহালয়ার দিন বলেছেন যে দেশ ভাগ হয়ে গেলে কিন্তু আর ঐক্যবদ্ধ হবে না, আপনারা আগুন নিয়ে খেলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সাধারণ মানুষ বিচার করুক এটা দেশভাগের হুমকি নাকি যেমনটা রাজুদা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোর জন্য বলেছেন। কার ক্ষমতা আছে দেশ ভাগ করার, কার সাহস আছে দেশ ভাগ করার? কেউ করে দেখানোর চেষ্টা করে দেখুক, টুটি চিপে তাকে ভারতীয় সেনা এবং ভারতের বাহিনী শিখিয়ে দেবে সবক। আর সেই দেশ নেই যখন ভাগ হয়েছিল। এই দেশ লড়াই করতে জানে, লড়াই করে এবং এই দেশ ডমিনেট করে। সব সুপার পাওয়ারের ওপর থাকে যে ভারত, সেটা হচ্ছে নতুন ভারত, নয়া ভারত। কে করবে দেশ ভাগ? মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জানেন না। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিউজ দিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, ব্রেকিং ভিজুয়াল। কাঁথিতে আরএসএস এর পথ সঞ্চালন কর্মসূচি, কিশলয়ের অগ্নিবাণে বিগ ব্রেকিং। উপস্থিত রয়েছেন আরএসএস এর শীর্ষ নেতৃত্ব, রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে সকাল থেকেই
নানা অনুষ্ঠান চলছে আরএসএস এর পথ সঞ্চালন কর্মসূচি রয়েছে কাঁথিতে। সেখানে উপস্থিত রয়েছেন শুভেন্দু অধিকারী, রয়েছেন আরএসএস এর শীর্ষ নেতৃত্ব। আরএসএস এর মার্চ হচ্ছে, তারই সঙ্গে সঙ্গে আরএসএস এর বিভিন্ন নেতৃত্ব রয়েছেন শুভেন্দু অধিকারী। আরএসএস এর যেভাবে মার্চ হয়ে থাকে বিভিন্ন অংশে রাজ্যে, সেই মার্চ সকাল থেকেই চলছে, যেটিকে পথ সঞ্চালন কর্মসূচি বলা হয়। 100 বছর পার করছে আরএসএস, সেই উপলক্ষে রাজ্যের নানা প্রান্তে অনুষ্ঠান করছে আরএসএস, পথ সঞ্চালন চলছে এবং সেই অনুষ্ঠান চলছে কাঁথিতেও। সাধারণ মানুষ পুষ্পবৃষ্টি করে আরএসএস যারা স্বয়ংসেবক তাদেরকে স্বাগত জানাচ্ছেন। আরএসএস এর শীর্ষ নেতৃত্ব যেমন রয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।